আম জনতা যেভাবে জেট-এন-সি চিনতে চায়, এখন তার জায়গায় বড় বড় রঙিন স্ক্রিন, মাল্টি ফাংশন ডিসপ্লে, এমএফডি বসানো থাকে, মানে খুব সুবিধা করে দিছে আর কি। হেড আপ ডিসপ্লে এইচইউডি, পাইলটের চোখের সামনে কাঁচের উপর ফ্লাইট ও টার্গেট তথ্য ভাসে ও যুদ্ধ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। মানে ক্যান ইউ ইমাজিন, মানে দেখা গেলো যে উল্টি পাল্টি খাচ্ছে, সে নানা রকম দিকে তার মাথা ঘুরে যাচ্ছে, তো যেই দিকে মাথা ঘুরাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, জেট-এন-সি নিয়ে আমাদের মাঝখানে প্রচণ্ড আগ্রহ, মানে আমি ওই সমরবিদ না আর কি, মানে না বিমান বাহিনীর কেউ আর কি, বা ওই জেট-এন-সির মধ্যে কনফিগারেশন কি এটা আসলে আমার পক্ষে বোঝা সম্ভব না। মানে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে একেবারে আম জনতার মানে পার্সপেক্টিভে আর কি, মানে আম জনতা যেভাবে জেট-এন-সি চিনতে চায় বা বুঝতে চায় আর কি, তো সেটাই আসলে আপনাদের মাঝখানে গল্পের ছলে আর কি হাজির করতেছে আর কি। তো দেখেন, চ্যাট-জিপিটি আমরা সবাই জানি আর কি, মানে একটা মানে এআই প্ল্যাটফর্ম আর কি। তো চ্যাট-জিপিটিতে আমি জিজ্ঞেস করলাম যে জেট-এন-সি আসলে মানে কারণটা কি, যে হঠাৎ করে যে জেট-এন-সি জেট ফাইটার একেবারে ভারত পাকিস্তানের মধ্যে যে লড়াই, সেখানে যে একেবারে আনবিটেবল হয়ে গেল আর কি, মানে তার মধ্যে কি কি জিনিস আছে, কি কি বৈশিষ্ট্য আছে বা কি কি শক্তি আছে, এবং রাফাল এবং অন্যান্য মানে 7টা জেট ফাইটারকে ডাউন করে দেওয়া হয়েছিল, এটা আমরা জানি আর কি। তো চ্যাট-জিপিটি যেটা আসলে আমাদেরকে জানাইলো, তো সেটাই এখন আপনাদের মাঝখানে আমি একটু ব্রিফ করব আর কি। প্রথমেই আমি আসলে তাকে জিজ্ঞেস করলাম যে চ্যাট-জিপিটি, তুমি বলো যে জেট-এন-সির মূল শক্তিটা কি, মানে এখানে কি কি সুবিধা আছে। তো 1 নম্বর সে বলতেছে যে AESA, মানে এটা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান অ্যারে আর কি, মানে এটা একটা রাডার। তো এইটা সম্পর্কে আসলে খুব একটা বেশি আমাদের জানা ছিল না, তো এইটা আছে যে জেট-এন-সি এটা আছে। এবং AESA রাডার, এটা হচ্ছে যে খুব একটা মারাত্মক একটা রাডার। এটার আসলে ফিচারটা কি এটা আমরা একটু জানি। এটি চীনের KLJ-7A বা AESA রাডার দিয়ে সজ্জিত, যা শত্রু বিমানকে দূর থেকে শনাক্ত, ট্র্যাক ও টার্গেট করতে পারে। এটি পুরনো পালস ডপলার রাডারের তুলনায় অনেক দ্রুত ও জ্যাম প্রতিরোধী, মানে এটা একটা দারুণ একটা ফিচার। মানে আপনাকেও তো আসলে জেট-এন-সির একটা ক্যাপাসিটি আছে যে জ্যাম করে দেয়। আমরা দেখছি যে রাফাল যে মানে জেট ফাইটার ছিল, তাকে জ্যাম করে দিয়েছিল। মানে প্রথমে রাফালই খুব মানে অ্যাগ্রেসিভ ওয়েতে মানে কি বলে পাকিস্তানের বর্ডারের দিকে তারা মানে তেড়ে আসতেছিল, এবং যখনই জ্যাম করে দিয়েছিল মানে তারা আসলে দিকভ্রান্ত হয়ে গেছিলো যে কোন দিক দিয়ে ব্যাক করবে খুঁজে পায় না আর কি। এই রাডারের ফলাফল হচ্ছে যে F-16 ব্লক 52, MiG-29, মিরাজ 2000 এর চেয়ে উন্নত শনাক্ত ক্ষমতা, মানে তাদের চাইতে এই রাডারের ক্যাপাসিটির মানে শনাক্ত করার ক্ষমতাটা বেটার। তো দেখেন, আসলে ওই জেট-এন-সি কিন্তু আসলে মূল না, ওখানে ওই যে জ্যামার টেকনোলজি তারা দিয়েছিল। এবং দেখেন, এখানে বলা হয় যে মানে পাইলটগুলা উপরে উঠে শুধু মানে মিসাইল PL-15 ফায়ার করছে। এইটাকে আরেকটা সেকেন্ড যেই এয়ারক্রাফট আছে, মানে এটা তাদের একটা বহরে একটা থাকে, তারা হচ্ছে যে ওই কোন জায়গাতে নিশানাটাকে হিট করবে, এই PL-15টাকে আবার কন্ট্রোলে নিয়ে নেয় আরেকটা মানে এয়ারক্রাফট আর কি। মানে তাদের কাজ হচ্ছে যে ওই নিখুঁতভাবে এটাকে মানে হিট করানো আর কি। তো এই মানে পাইলটগুলো যেটা করছে যে জেট-এন-সির, মানে এটা বাংলাদেশের জন্য আসলে একটা প্লাস পয়েন্ট, যে বাংলাদেশ এই টেকনোলজিটাও আমার মনে হয় যে চায়না প্রোভাইড করবে, বা তাদের সাথে হয়তো নিশ্চিত এটা ব্যাপারে কথা হয়ে ফাইনালও করে ফেলেছে। কারণ ওখানে ওই সেকেন্ড একটা এয়ারক্রাফট থেকে তারা এই যে হিটিং যে একটা কি বলে জোন আর কি, মানে তারা আসলে বুঝে পাচ্ছিল না যে মানে কোন দিক থেকে আসলে ইয়েটা আসতেছে, এই গাইডেড যেই মিসাইলটা আসতেছে, এবং এখানে ওই লোকেশনটা হিট করার কাজটা অন্য একটা এয়ারক্রাফট করেছিল আর কি। তো এইটা আমার মনে হয় যে এই ফিচারটাও কিন্তু বাংলাদেশ পাবে যদি জেট-এন-সিটা ফাইনালি আমরা হাতে পেয়ে যাই। তো দেখেন, এখানে PL-15 মিসাইল নিয়ে কথা হচ্ছে আর কি, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, মানে এটাই হচ্ছে যে আমি বলতেছিলাম যে এইটা মানে অনেক, একে তো এটার রেঞ্জ অনেক বেশি, মানে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে অনেক দূর থেকে এটাকে হিট করা যায়, এবং এইটাকে আবার অন্য একটা এয়ারক্রাফট যদি মনিটরিং করে বা এটাকে আবার মানে ডিস্টেন্সটাকে ঘুরিয়ে দেয় বা মানে ডেস্টিনেশনটাকে ঘুরিয়ে দেয়, এটা কিন্তু পসিবল। এবং এইভাবেই কিন্তু আসলে ওই পাকিস্তান ভারতের লড়াইয়ে মানে ভারত নাস্তানাবুদ হয়েছে আর কি। মানে তারা বুঝে উঠতে পারতেছিল না যে কে মারতেছে আর কোন দিক থেকে এটা আসতেছে আর কি।
তো এখানে বলা হচ্ছে যে PL-15 মিসাইলের রেঞ্জ 200 থেকে 250 কিলোমিটার, অনেকে বলেন যেটা 300 কিলোমিটার। মানে এইটাও আসলে তারা ভুল করছে যে প্রথমে মানে এক্সপোর্ট ভার্সনের মানে ক্যাপাসিটিটা আরও একটু কম আর কি, মানে 150 বা এরকম আর কি। তো মানে রাফাল ভাবছিল যে যেহেতু এক্সপোর্ট ভার্সন দিয়েছে তাহলে এটার রেঞ্জ মানে 150 কিলোমিটার, ওরা কি করছে 150 কিলোমিটারের একটু দূর থেকে দাঁড়িয়ে মানে চিন্তাভাবনা করতেছিল যে কি করবে আর কি। কিন্তু এই মিসাইলটা যে আবার 200 কিলোমিটার 250 কিলোমিটার দূর থেকে, মানে এটা অরিজিনাল ভার্সনটাই চীন পাকিস্তানকে দিয়ে ফেলছিল আর কি। তো এখন বাংলাদেশ আবার অরিজিনাল ভার্সনটা PL-15 পায় কিনা এটা দেখার বিষয়, মানে ইনফ্যাক্ট পাবেই। আমার মনে হয় যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের যে একটা মানে হাত মানে তুলে যে একটা জোট করে দেওয়ার যে একটা সিম্বলিক একটা ছবি আমরা দেখেছিলাম, তো তাকে সেখানেই কিন্তু আমরা অনেকে বলতেছিলাম যে তাহলে সামরিক আবার একটা জোট হয়ে গেল কিনা। তো আমার মনে হয় যে PL-15-এর এই 250 কিলোমিটার পর্যন্ত ধরা যায়, এবং যা আমেরিকান AIM 120D মানে যেটা সম্ভবত রিসেন্টলি আমেরিকা পাকিস্তানকে দেওয়ার ব্যাপারে কনফার্ম করেছে, বা ইউরোপীয় মেটিওর এর কাছাকাছি। এটি অ্যাক্টিভ রাডার সিকার প্লাস ডাটা লিঙ্ক আপডেট ব্যবহার করে, অর্থাৎ টার্গেট পাল্টালেও মাঝপথে আপডেট পেতে পারে। মানে টার্গেট দেখা গেলো যে এদিক ওদিক মানে পালিয়ে যাচ্ছে, ও যাইতে যাইতে বুঝে যাবে যে কোন দিকে তাকে যাইতে হবে, এবং সেইভাবেই কিন্তু সে ওই মানে টার্গেটে গিয়ে হিট করে। ফলাফল F-16 রাফাল গ্রিপেনের থেকে দীর্ঘ দূরত্বে আক্রমণ সক্ষমতা। মানে ক্যান ইউ ইমাজিন, মানে রাফালের ওই $300 মিলিয়ন এই প্রজেক্টগুলি পরে আমরা শুনছিলাম যে ফ্রান্স মানে রিফিউজই করছে যে ভাই তোমার কাছে রাফাল দিব না। 3 নম্বর বলছে যে থার্স্ট ভেক্টরিং ইঞ্জিন ও সুপার ম্যানুভারেবিলিটি নতুন সংস্করণে, J-10C এর নতুন সংস্করণে WS-10B বা WS-10C ইঞ্জিন থার্স্ট ভেক্টরিং নজল যুক্ত হয়েছে। এটি বিমানটিকে SU-35 এর মতো কৌশলী চলাচলের ক্ষমতা দেয়। মানে কেন ইমাজিন, মানে মানে সুখোই 35 এর মতো যদি আমরা J-10C দিয়ে পারফরমেন্স পাই, মানে এটা বিশাল একটা ব্যাপার। ফলাফলটা কি, এয়ার ডগফাইটে উচ্চ গতিশীলতা ও দ্রুত টার্নিং ক্ষমতা। মানে এটা যতটাই মানে আধুনিক, এটা আসলে চিন্তা করা যায় না। 4 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাভিওনিক্স ও সেন্সর ফিউশন, ককপিটে আধুনিক গ্লাস ককপিট, হেলমেট মাউন্টেড ডিসপ্লে HMD এবং সেন্সর ফিউশন সিস্টেম আছে। মানে এখানে ওই যে গ্লাস ককপিট, মানে আগে তো ওই যে জয়স্টিকের মতো সব বাটন টাটনের সিস্টেম ছিল, এবং ওই এখন যেটা হচ্ছে যে একেবারে গ্লাসের মতো, এটা ওই যে আপনার স্মার্টফোনের মতো যেরকম সেরকম গ্লাসের মধ্যে হচ্ছে যে সমস্ত কিছু সে দেখতে পাচ্ছে আর কি, টার্গেট কোন দিকে আসতেছে কী কী আছে, মানে খুবই আধুনিক। এবং হেলমেট মাউন্টেড ডিসপ্লে হচ্ছে যে হেলমেটের মধ্যে আসলে যেদিকে চোখ সে ঘোরাবে, মাথা ঘোরাবে, সেদিকে হচ্ছে যে তার টার্গেটের ইনফরমেশন ডাটা যেগুলি আছে, মানে একেবারে ইলেকট্রনিক্স যে ইনফরমেশনগুলি আছে সেগুলি হচ্ছে তার হেলমেটের সাথেও কিন্তু সংযুক্ত। তো এইটা কিন্তু আরেকটা পর্ব আছে, এটা নিয়ে একটু ডিটেলস আছে, এটা নিয়ে আমার মনে হয় যে আমি মানে একটু ডিটেলসে আলাপ করবো আর কি। এটি পাইলটকে রিয়েল টাইমে একাধিক ডেটা সোর্স থেকে তথ্য দেয়, মানে এটাই আমি বলতেছিলাম। ফলাফল পাইলট আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের উপযোগী, কম ব্যয় ও সংস্করণের খরচ। মানে এটা আমরা জানলাম যে ধরেন J-10Cর দামটা মানে এখানে বলা হচ্ছে যে কম আছে আর কি, এবং মেনটেন্যান্সও রাফাল টাফালের চাইতে অনেক কম। 6 নম্বর বলতেছে যে স্টিলথ ফিচার, মানে রিডিউসড রাডার ক্রস সেকশন, সম্পূর্ণ স্টিলথ নয় কিন্তু রাডার অ্যাবজর্বেন্ট কোটিং, সিরেটেড ইনটেক এবং কম RCS ডিজাইন ব্যবহার করা হয়েছে। ফলাফল পুরনো 4th জেনারেশন বিমানের তুলনায় রাডারে ধরা পড়ে দেরিতে। মানে ওই যে স্টিলথের আবার একটা ফ্লেভার এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন এখানে AES এর রাডার, এটা কি, এটা হচ্ছে যে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানারে, এটা হচ্ছে যে J-10C এর সবচেয়ে বড় শক্তির একটা অংশ, যা ওকে পুরাতন যে সংস্করণ যেটা ছিল J-10A বা J-10B বা ভারতের অনেকগুলো বিমান যেমন সুখোই 30 বা MiG-29 বা মিরাজ 2000 থেকে মানে এগিয়ে দিয়েছে আর কি। নিচে সংক্ষেপে ব্যাখ্যা করছি কীভাবে AES এর রাডার J-10Cকে সাহায্য করেছে। মানে এটা অবশ্যই আমাদের জানা দরকার। দূরপাল্লার টার্গেট শনাক্তকরণ ও ট্র্যাকিং, মানে এটা কি, AES এর রাডার একই সাথে অনেকগুলো টার্গেট প্রায় 15 থেকে 20টা একসাথে ট্র্যাক করতে পারে, এবং তাদের মধ্যে 4 থেকে 6টা টার্গেটের উপর একসাথে মিসাইল গাইড করতে পারে। মানে ক্যান ইউ ইমাজিন,
এতে জেট-এনসি একা থাকলেও আকাশে একাধিক শত্রু বিমানের বিরুদ্ধে একাই লড়াই করতে পারে আর কি, মানে এটা সাংঘাতিক একটা ব্যাপার। তারপরে বলছে যে লো অবজারভেবল স্টিলথ বা ছোট আরসিএস টার্গেট ধরতে সক্ষমতা। এইএসএ রাডারের উচ্চ রেজলিউশন ও দ্রুত ফ্রিকোয়েন্সি পরিবর্তন। এটা কি? এটা হচ্ছে যে জেট-এনসিকে এমন টার্গেট ধরতে সাহায্য করে যেগুলো স্টিলথ বা ছোট রাডার ক্রস সেকশন আরসিএস যুক্ত, মানে স্টিল বিমান যেগুলি একটু কম দামি স্টিল বিমান যেগুলি আছে সেগুলিও এটা ধরতে পারে। এতে জেট-এনসি স্টিল রেজিস্ট্যান্ট বিমানের মতো কাজ করতে পারে। জ্যামিং প্রতিরোধ ক্ষমতা। এটা কি পুরনো মেকানিক্যাল রাডারের মতো নয়। এইএসএ রাডার একাধিক বিম ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, ফলে শত্রু যদি রাডার জাম করার চেষ্টা করে জেট-এনসি সহজেই নতুন ফ্রিকোয়েন্সিতে সুইচ করে যোগাযোগ চালিয়ে যায়। এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ইডাব্লিউ বড় সুবিধা দেয়, মানে এটা সাংঘাতিক। মানে এত যদি সুন্দর সুন্দর সুবিধা থাকে তাহলে এটা কেন ব্যবহার করব না ভাই। বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিআর যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি। জেট-এনসি এর এইএসএ রাডার চীনা PL-15 লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের সাথে লিঙ্ক করা। রাডার টার্গেট লক রেখে PL-15কে 200 কিলোমিটার বা তারও বেশি দূর পর্যন্ত গাইড করতে পারে। এটি ভারতের RSS বা মিকা মিসাইলের তুলনায় অনেক বেশি রেঞ্জ দেয়। গ্রাউন্ড অ্যাটাক ও মাল্টি রোল ক্ষমতা। এটা এইএসএ শুধু আকাশে টার্গেট নয়, গ্রাউন্ড টার্গেট ম্যাপিং SAR মোড করতেও পারে। এতে জেট-এনসি একসাথে ফাইটার এবং বোম্বার দুটি ভূমিকাতেই দক্ষ। সাংঘাতিক ব্যাপার। তো দেখেন, প্রথমে কিন্তু আমি বলতেছিলাম যে গ্লাস ককপিট মানে কি জিনিস, এটা মানে আমি আমার মতো তখন বলেছিলাম। এখানে যেটা বলতেছে যে আগে যেভাবে ককপিটে অনেক গোল ডায়াল বা অ্যানালগ মিটার ও সুইচ থাকতো, এখন তার জায়গায় বড় বড় রঙিন স্ক্রিন মাল্টি ফাংশন ডিসপ্লে MFD বসানো থাকে। একে বলে গ্লাস ককপিট। এগুলি সাধারণত LCD বা OLED টাচ ডিসপ্লে হয়ে থাকে। মানে খুব সাংঘাতিক একটা আপডেটেড জিনিস বাংলাদেশ বিমান বাহিনী পেতে যাচ্ছে আর কি। জেট-এনসি এর গ্লাস ককপিট বৈশিষ্ট্য এটা হচ্ছে কি, এটা 3 বা 4টি বড় মাল্টি ফাংশন ডিসপ্লে MFD এটার মধ্যে আছে। মানে পাইলটে এক স্ক্রিনে রাডার ভিউ, অন্যটায় অস্ত্র নিয়ন্ত্রণ, আরেকটায় ফ্লাইট ডাটা দেখতে পারে। স্ক্রিনে টাচ করে বা হঠাৎ হ্যান্ডস অন থ্রটল অ্যান্ড স্টিক দিয়ে সব নিয়ন্ত্রণ করা যায়। মানে পাইলটকে আর আলাদাভাবে বোতাম ঘাঁটতে হয় না, হাতে থ্রটল বা জয়স্টিকই থাকে। মানে খুব সুবিধা করে দিচ্ছে আর কি। হেড আপ ডিসপ্লে HUD। পাইলটের চোখের সামনে কাঁচের উপর ফ্লাইট ও টার্গেট তথ্য ভাসে। মানে চোখের সামনে দেখতে পাচ্ছে যে টার্গেট কোথায় দৌড়াদৌড়ি করতেছে আর কি। এতে মাথা নিচু না করে যুদ্ধ ও উড়ান চালানো যায় আর কি। ডিজিটাল ফ্লাই বাই ওয়্যার সিস্টেম আর কি। তো এটা কি, জেট-এনসি পুরোটাই কম্পিউটার কন্ট্রোলড ফ্লাইট সিস্টেম। কম্পিউটার পাইলটের কমান্ড অনুযায়ী বিমানের স্থিতি বজায় রাখে, ফলে পাইলটের কাজ সহজ ও নিরাপদ হয়। ইন্টিগ্রেটেড ব্যাটল ডিসপ্লে, রাডার, মিসাইল, ECM, ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, ফুয়েল স্ট্যাটাস, থ্রেট ওয়ার্নিং সব একসাথে দেখায়। এতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং যুদ্ধক্ষেত্রে প্রতিক্রিয়া সময় কমে আর কি। মুভিং ম্যাপ ডিসপ্লে, মিশন ম্যাপ, GPS ও INS ইন্টারনাল নেভিগেশন সিস্টেম ডেটা অনুযায়ী রিয়েল টাইম মানচিত্রে অবস্থান দেখায়। এতে টার্গেট লোকেশন, মিশন রুট, বিপদ এলাকা দেখা যায়। জেট-এনসির হেলমেট মাউন্টেড ডিসপ্লে HMD, এটা কি জিনিস? মানে আমি এটা বলতেছিলাম যে HMDর বিষয়ে আবার একটু আলাপ করব। জেট-এনসির হেলমেট মাউন্টেড ডিসপ্লে HMD হচ্ছে এমন একটি আধুনিক হেলমেট সিস্টেম যা পাইলটকে যেদিকে তাকাবে সেদিকেই টার্গেট লক করা ও যুদ্ধ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। মানে ক্যান ইউ ইমাজিন, মানে দেখা গেলো যে উল্টি পাল্টি খাচ্ছে, সে নানা রকম দিকে তার মাথা ঘুরে যাচ্ছে, তো যেই দিকেই মাথা ঘুরাবে সেই দিকেই সে ওই মানে তার শত্রুপক্ষের টার্গেটটাকে ওই হেলমেটের মধ্যে দেখতে পাচ্ছে আর কি। এবং যেদিকে তাকাবে সেদিকেই টার্গেট লক করা ও যুদ্ধ নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। এটাকে সহজভাবে বলা যায় পাইলটের চোখই হচ্ছে এখন রাডার ও টার্গেটিং সিস্টেমের অংশ। মানে সাংঘাতিক। HMD কীভাবে কাজ করে? পাইলটের হেলমেট একটি প্রজেকশন সিস্টেম ও সেন্সর থাকে যা বিমানের মিশন কম্পিউটারের সঙ্গে সংযুক্ত। পাইলট যেদিকে মাথা ঘোরায় HMD ততক্ষণে সেদিকের তথ্য, টার্গেট ও মিসাইল লকিং ডেটা দেখায়। জেট-এনসির HMD এর মূল সুবিধাটা কি? এটা হচ্ছে যে লক অ্যান্ড শুট ক্ষমতা। পাইলট চোখ বা মাথা ঘুরিয়ে শত্রু বিমান বা মিসাইল টার্গেটের দিকে তাকালেই সেটি লক হয়ে যায়। মানে কি ধরনের আধুনিক একটা ব্যাপার! পাইলট চোখ বা মাথা ঘুরিয়ে
শত্রু বিমান বা মিসাইল টার্গেটের দিকে তাকালেই সেটি লক হয়ে যায়, মানে কই যাবে, মানে বোতাম চাপারও দরকার নেই, তাকাইলেই হয়েছে আর কি। এরপর শুধু ট্রিগার টানলেই মিসাইল লঞ্চ হয়, রাডার বা স্ক্রিনে টার্গেট সিলেক্ট করার দরকার পড়ে না। এটি ডগ ফাইটে ক্লোজ কমব্যাট মারাত্মক কার্যকর আর কি। তো এটা তাড়াতাড়ি চলে আসুক ভাই। 2 নম্বর আরও একটা ব্যাপার বলতেছে যে রাত বা মেঘাচ্ছন্ন অবস্থায় টার্গেট দেখা। এইচএমডিতে ইনফ্রারেড ও সেন্সর ফিউশন সিস্টেম থাকে, যা পাইলটকে কম দৃশ্যমানতায়ও টার্গেট দেখতে সাহায্য করে। অর্থাৎ এইচএমডি প্লাস এইএসএ প্লাস আইআরএসটি মিলে একসাথে কাজ করে, মানে এটা একটা সাংঘাতিক। রাডার অস্ত্র তথ্য সরাসরি চোখের সামনে, গতি, উচ্চতা, দিক, টার্গেট, দূরত্ব, মিসাইল স্ট্যাটাস সব তথ্য হেলমেটের ভিতরে দেখা যায়। পাইলটকে মাথা নিচু করে স্ক্রিন দেখার দরকার হয় না, মানে সাংঘাতিক। বাংলাদেশের পাইলটরা তো আসলে এত বড় লাকি, একটা তাদের একটা ভাগ্য খুলে যাবে মানে ডক্টর ইউনূসের সময়, এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। মানে এটা হয়তো টুডে টুমোরো আমরা পাইতাম, বাট ডক্টর ইউনূস এটা একটা সুযোগ করে দিল। এটা আমরা 2026 না, এটা 27-এ পাবো আর কি। উন্নত পরিস্থিতি সচেতনতা, সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, শত্রু বিমান কোথায়, নিজের স্কোয়াড কোথায়, সব রিয়েল টাইম তথ্য পাইলটের চোখের সামনে। যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। প্রযুক্তিগতভাবে জে-10সি এর এইচএমডি, চীনা জে-10সি সাধারণত এইচএমডিএস টাইপ 2 বা টিকেএস-2 এইচএমডি সিস্টেম ব্যবহার করে, যা চীনের নিজস্বভাবে তৈরি এবং PL-10 PL-15 মিসাইলের সঙ্গে সম্পূর্ণ ইন্টিগ্রেটেড। PL-10 মিসাইলের হাই অফ বোর সাইড অ্যাঙ্গেল প্রায় 90 পর্যন্ত টার্গেট করা সম্ভব, অর্থাৎ পাইলটের সামনে না থাকলেও পাশের দিকে তাকিয়েই শত্রু বিমানে গুলি করা যায়। মানে কি সব সাংঘাতিক। আমার মনে হয় যে অনেক তথ্য জেনে ফেললাম আমরা। এই অবশ্যই চ্যাট জিপিটিকে ধন্যবাদ জানাই, মানে জে-10সি বা তার যে মানে এই ডিভাইসগুলি আমরা জানলাম আর কি, এগুলি একেবারে টু মাচ সায়েন্টিফিক। জেনে এগুলি প্র্যাকটিস করাটাও কিন্তু একটা সায়েন্টিস্টের কাজ। তো বাংলাদেশের পাইলটরা যে ভবিষ্যতে একটা অন্য মাত্রায় কাজ করবে এবং এত কিছু সায়েন্টিফিক জিনিস যে তাদেরকে হ্যান্ডেল করতে হবে, আমার মনে হয় যে খুব মানে পড়াশোনা লাগবে, খুব নলেজ গ্যাদার করা লাগবে এবং প্রচণ্ড স্কিল্ড হইতে হবে। এবং বাংলাদেশে ধরেন সলিড যে পাইলটগুলো আছে এবং প্রচুর মানে মেধাবী ছাত্ররা আমরা জানি যে এয়ারফোর্সে যায় আর কি পাইলট হিসাবে, আমার মনে হয় যে তারা যথেষ্ট সক্ষম এগুলি রপ্ত করার জন্য এবং একটা দুর্দান্ত একটা ফোর্স আমরা পাবো আর কি। মানে বিমান বাহিনীর মধ্যে জে-10সির যে পাইলটগুলি হবে, এটা আমরা মনে করব যে বিশ্বের মধ্যে যেন একটা সেরা পাইলটের ব্যাচ আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন, চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যাবেন, অন্যান্য বিষয় নিয়ে আমি কথা বলি, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। মানে সবসময় যে মতের মিল হবে তা না, বাট সাথেই থাকবেন, থাকতে থাকতে হয়তো একসময় জানা পরিচয় হবে এবং প্রচুর আমরা ইনফরমেশন শেয়ার করবো আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।